কলমিলতা মা, একটু হা কর তো দেখি, আমি নিজের হাতে তোকে একটু খাইয়ে দেই। না মা, আমি আগে তোমাদের দুজনকে নিজের হাতে খাইয়ে দেব। তোমরা আজ আমার জন্য অনেক কষ্ট করে রান্না করে এনেছো। কই, তোমরা একে একে দুজনে হা করো, আমি আজ তোমাদেরকে খাইয়ে দেব। এরপরে কলমিলতা একে একে ওর মার বোনকে খাইয়ে দেয়। এটা আবার ছোট বউ দূর থেকে দেখতে থাকে আর হিংসেই জ্বলতে থাকে। আজ তোমাদেরকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আমার জীবনের সেরা দিনগুলো আমি আজ পার করছি। তোমরা এভাবে আমার সারা জীবন পাশেই থেকো। কত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এসব আমি আর নিতে পারছি না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। কলমিলতাকে বাড়ি থেকে যেভাবেই হোক তাড়াতেই হবে, কিন্তু সেটা কিভাবে? কোনো উপায় যে কাজ করছে না। কলমিলতা মা, এই আষাঢ় মাসের প্রথম সপ্তাহে তো জন্ম হয়েছিল। আমি চাই এবার বড় একটা আয়োজনের মাধ্যমে তোর এই জন্মদিনটাকে পালন করতে। তুই কি বলিস কবিতা, কেমন হবে তাহলে? হ্যাঁ বড় মা, খুব ভালো হবে। আমার তো ভাবতেই ভালো লাগছে। আমাদের বাড়িতে কখনোই এত বড় করে কোনো উৎসব হয় না। সবাই মিলে অনেক মজা করব, আতশবাজি ফুটাবো, অনেক খাওয়া দাওয়া হবে। বুবু, একটা কথা মানতেই হবে, তুমি বাড়িতে আসার পর থেকেই প্রতিটা দিন যেন উৎসবে পরিণত হয়েছে। না বোন, এত বেশি খুশি, এত বেশি আনন্দ প্রকাশ করা যে ঠিক হবে না। এটা যে অন্যদের নজর লাগতে পারে, আর আমি চাই না নতুন করে কিছু হারাতে। তার চেয়ে ভালো নিজেদের লোকদের মধ্যে ঘরোয়া ভাবে যদি কিছু করা যায় সেটাই ভালো হবে, তাতে খরচও কমবে। বাবাকে তো পুরো একটা সংসার চালাতে হয়, একমাত্র বাবাই এই পরিবারের উপার্জনক্ষম। তারও তো বয়স হয়েছে, তার দিকে একটু তাকানো উচিত আমাদের, আর সেভাবে খরচ করা উচিত। কি বলো মা, আমি কি কিছু ভুল বললাম? না রে মা, তুই কি করে ভুল বলবি? তোর কথা যে একদম ঠিক। আমি শুধু এটাই ভেবে অবাক হচ্ছি, আমার মেয়েটা এতদিন এই সমাজের বাইরে থেকেও কত সুন্দর করে সবকিছু বুঝে গিয়েছে, কিভাবে সংসারের সব দিক সামলাতে হয়। তোকে নিয়ে যে আমার বড় গর্ব হচ্ছে রে কলমিলতা। নিজে নিজে কত কিছু শিখে গিয়েছিস, তাও লোকে তোকে কি করে যে খারাপ বলে আমি কিছুই বুঝি না। ওই তো আবার শুরু করে দিলে বুঝি মা। তোমার মেয়ে ফিরে আসার পরও যদি তোমাকে এভাবে মন খারাপ করে থাকতে হয়, তাহলে আর আমার ফিরে এসে কি লাভ হলো বলো? তোমার এমন মন খারাপ দেখলে যে আমি নিজেকে সামলাতে পারি না, আমার মনটাও মুহূর্তেই খারাপ হয়ে যায়। ঠিক আছে, যা, আর মন খারাপ করছি না। তবে আমিও কিন্তু তোকে মন মরা হয়ে থাকতে দেখতে পারি না কলমিলতা মা। তুইও আমাকে কথা দে, আর কখনো মন খারাপ করে থাকবি না। হয়েছে বাবা, হয়েছে। এমন আবেগঘন মুহূর্তটা এবার শেষ করো তোমরা, নয়তো আবার কখন কাঁদতে শুরু করে দেবে। আর কান্নাকাটি করলে জানো তো, লোকজন দেখলে কি বলবে তোমাদের এমন ফোলা চোখ মুখ দেখলে? তুমি না বলেছিলে আজ বিকেলে নাকি তুমি বুবুকে নিয়ে একটু বাহিরে যাবে? তাহলে কি এমন প্যাঁচার মতো মুখটা নিয়ে বাহিরে যাবে? দেখেছো মা, তোমার ছোট মেয়ের সব দিকেই নজর, কেমন পাকা বুড়ি হয়েছে একটা। হ্যাঁ, আমার কবিতা মা তো একটা পাকা গিন্নি হয়ে উঠেছে দিন দিন। আজ মায়ের হাতে হাতে সে রান্নার কাজেও সাহায্য করেছে, বাড়ির সব দিকে সব কাজে নজর রাখতে শুরু করেছে। যাক, এবার তাহলে ঘটকের সাথে কথা বলা যাবে। কি বলিস কবিতা মা? ওই যে দেখেছো, একটু কাজ করে দেখালেই আমাকে পরের বাড়িতে তাড়িয়ে দিতে চায়। ভালোই লাগে না কিছু। আমি কত করে বলেছি তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। বাবা, বলো, আর বিয়ের কথা বলবে না তুমি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কবিতাকে আমরা কোনোদিন বিয়ে দেব না। কি বলো তোমরা সবাই? হ্যাঁ কবিতা, এবার তো একটু খুশি হও। আমার খুব ভালো লাগছে তোমাদের এমন সুখী পরিবারে এসে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে। কলমিলতা, একটু পরেই আমরা কেনাকাটা করতে যাব, তুই চাইলে একটু তৈরি হয়ে নিতে পারিস। বড় বউ,
আমার কবিতাকে একটু সাথে নিয়ে যাও। মেয়েটা আমার কেনাকাটা করতে খুব পছন্দ করে। এটা কি আর বলতে হয়? আমি আমার দুই মেয়েকেই সাথে করে নিয়ে যাব, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। ওদের আমি মিলিয়ে একই কাপড় কিনে দেব আজ। এবার ওরা দুই বোন জন্মদিনে একই পোশাক পরবে। তাহলে তো ব্যাপারটা বেশ ভালোই হবে। চলো মা, আর দেরি করা ঠিক হবে না, বিকেল তো হয়ে এলো। হ্যাঁ যাব, কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। যদিও তুই চাস না যে তোর জন্মদিনটা বড় করে পালন করা হোক, কিন্তু আমি ভাবছি এই সুযোগে যদি সূর্যকে একবার আসতে বলি তাহলে কেমন হবে বলতো? ছেলেটা আমার হাতের রান্না খেতে চেয়েছিল, আর ও আমাদের জন্য যা করেছে এ ঋণ তো কোনোদিনও শোধ করতে পারবো না। তাই আমি চাই এই আনন্দের দিনে ওকে আমরা নিজেদের লোক হিসেবে একটু দাওয়াত করতে। ওর জন্য কিছু করতে পারলে আমার নিজের কাছে একটু শান্তি পেতাম। কথাটা তুমি মন্দ বলনি বড় বউ, কিন্তু ওই ছেলের বাড়ি যে আমরা কেউ চিনি না। তাছাড়া সে নাকি জমিদারের ছেলে। ওদের বাড়িতে যাওয়াটা আমাদেরকে কেমন দেখায় বলো? এমনিতেও অপরিচিত আমরা। পরে যদি তার বাবা মা কিছু ভুল বুঝে ফেলে তাহলে বিষয়টা কেমন হবে? না বাবা থাক, তোমাকে কোথাও যেতে হবে না। এমনিতে আমার জন্য অনেক অসম্মানিত হতে হয়েছে তোমাদেরকে। আমি থাকতে তোমরা এত কি চিন্তা করছো বলো? আমি তো চিনি সূর্যর বাড়ি। আমি নিজে গিয়ে সূর্যকে দাওয়াত দিয়ে আসবো কর্মীলতার জন্মদিনের জন্য। তাহলে তো হয়েই গেল। রাঙ্গলি, তুমি আমাকে খুব জোর বাঁচালে। খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম জানো। তাহলে আর দেরি করো না, তুমি এখনই রওনা হয়ে যাও। এরপর রাঙ্গুলি সূর্যের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তার মানে সূর্য আবার আসবে এ বাড়িতে। আমি সূর্যকে এই সুযোগে কবিতার প্রেমে ফেলার ব্যবস্থা করব। যাই, কবিরাজের বাড়ি থেকে বশীকরণ পানি পড়া নিয়ে আসি, আর সাথে এমন একটা জিনিস আনবো যাতে কর্মীলতার রূপ নষ্ট হয়ে যায়, যা দেখে সূর্য কর্মীলতার দিকে ফিরেও তাকাবে না। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কবিতা, কলমিলতা, তোরা তাহলে চল, আমরা বেরিয়ে পড়ি। ওরা তিনজন মিলে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর পথে যেতে যেতে দেখা হলো গ্রামের মহাজনের সাথে। আর ওই মহাজনের নজর পড়লো কলমিলতার দিকে, যে ছিল একজন খারাপ চরিত্রের লোক। আরে পিন্টু, এই রূপবতী মেয়েটা আবার কে রে? গ্রামে নতুন এসেছে নাকি? একে তো এই গ্রামে আগে দেখেছে বলে মনে হয় না, কারণ এই গ্রামের সব সুন্দরী যে আমার একদমই চেনা রে। হবে হয়তো মহাজন সাহেব, দেখে তো মনে হচ্ছে রতনের কোনো আত্মীয়ই হবে। ওর বউয়ের সাথেই যাচ্ছে কোথাও। কিন্তু কেন মহাজন, কোনো দরকার কি? দরকার আছে মানে? কঠিন দরকার যে, তাও খুব দ্রুত। তুই খবর লাগা, ওই মেয়েকে, ওর পরিচয় আমাকে দ্রুত জানানোর চেষ্টা কর। মহাজন সাহেব, ওই তো রতনের ছোট বউ এদিকেই আসছে। ওর কাছে একটু জিজ্ঞেস করে দেখি, তাহলে আর আলাদা করে খবর নেওয়ার প্রয়োজন হবে না। কি বলিস রে, তাই নাকি? দাঁড়া দাঁড়া, তাহলে আমি কথা বলে দেখছি রতনের ছোট বউয়ের সাথে। কি ব্যাপার, ওই শয়তান মহাজনটা আবার রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে কেন? লোকটাকে আমার একদমই সুবিধার লাগে না। কে যায়? আমাদের রতনের বউ নাকি? তা কোথায় যাচ্ছি রে শুনি? ও কোথায় যাব আবার? নিজের বাড়িতেই যাচ্ছি। তা হঠাৎ আমার পথ আটকে দাঁড়ালেন যে? কিছু কি দরকার মহাজন সাহেব? দরকার মানে ভীষণ দরকার যে। তা তোমাদের বাড়িতে কি কোনো মেহমান টেহমান এসেছে নাকি? কার কথা বলছে আবার এই শয়তান মহাজনটা? উর্মিলতা নয় তো? আমি ঠিক বুঝতে পারছি না মহাজন সাহেব, একটু খুলে বলুন বিষয়টা। আপনি কার কথা বলছেন? আমাদের বাড়িতে তো কোনো মেহমান আসেনি। আরে তাহলে তোমার মেয়ে আর তোমার সতীনের সাথে মাত্রই যে একটা রূপবতী কন্যাকে দেখলাম, সেটা কে?
একটু বলবি কি? যা ভেবেছিলাম ঠিক তাই। উনি কলমিলতার কথাই বলছে, তার আমার বুঝতে বাকি নেই। ও আচ্ছা মহাজন সাহেব, আপনি আমাদের এই কলমিলতার কথাই বলছেন হয়তো। কত বড় বড় হারানো মেয়ে কলমিলতা, এখন থেকে আমাদের সাথেই থাকে। কাল ওর জন্মদিন, তাই ওরা একটু কেনাকাটা করতে বের হয়েছে আর কি। ও, আমিও উড়ো উড়ো শুনেছিলাম রতন ভাইয়ের মরা মেয়ে নাকি ফিরে এসেছে। সে নাকি আবার জাদুও জানে, এমন কিছুই শুনেছিলাম। ভেবেছিলাম আমিও দেখতে যাব, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হলো না। ও তাই নাকি? মেয়ে আবার জাদুও জানে? তাহলে তো ব্যাপারটা একেবারে জমেই যাবে। জাদু দিয়ে ও আমাকে অনেক ধন সম্পত্তি বানিয়ে দেবে। দারুণ দারুণ। মহাজনটা আবার কি ভেবে এত খুশি হচ্ছে জানি না বাপু। এখান থেকে দ্রুত যেতে পারলেই আমি বাঁচি। মানে মহাজন সাহেব, আমি কি এবার যেতে পারি? ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সন্ধ্যা যে হয়ে আসছে। তুমি এবার বাড়ির দিকে যাও তাহলে। প্রয়োজনে তোমার সাথে আবারও দেখা হবে। চল চল পিন্টু, আমাদেরও যে একটু কেনাকাটার উদ্দেশ্যে বাজারে যেতে হবে তাহলে। কেন মহাজন সাহেব, আমরা আবার কি কিনতে বাজারে যাব? কালই তো আপনি সমস্ত বাজার করলেন। আহ পিন্টু, তুই আজকাল বড্ড বেশি প্রশ্ন করিস। আরে কাল তো করেছিলাম আমার সংসারের যাবতীয় বাজার ঘাট, আর আজকে তো বিশেষ মানুষের জন্য বিশেষ উপহার কিনতে যেতে হবে রে। চল বাজারের দিকে দ্রুত চল, গেলেই বুঝতে পারবি। ও মহাজন সাহেব, বুঝতে পেরেছি, আপনি আমাদের গিন্নি মায়ের জন্য বিশেষ কোনো উপহার কিনবেন বুঝি? আরে মাথা মোটা পিন্টু, তুই এসব বুঝবি না। এটা যে আমার নতুন কোন এক প্রিয় মানুষের জন্য বিশেষ উপহার যে। ও, এবার বুঝেছি মহাজন সাহেব, তার মানে আপনার পুরনো স্বভাবটা আবার ফিরে এসেছে। নতুন করে কাউকে আবার আপনার মনে ধরেছে, তাই না? বন্ধুরা, কলমিলতা গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগছে? পরবর্তী পর্বে কি হতে চলেছে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো।